স্বাগত জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে। আমাদের অনুষ্ঠান চলাকালে আপনারা চাইলে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা করব তার সাথে। জনাব জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা পুঁজিবাজারের যে চিত্রটি দেখতে পাচ্ছি, দীর্ঘ মন্দার যে বিষয়টি সেটা আসলে বেশ কিছুদিন ধরে, এবং সেখান থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারছি না, এবং এখনো পর্যন্ত, এবং আজকে সপ্তাহের প্রথম দিন এখনো পর্যন্ত মার্কেটে সেই দীর্ঘ মন্দাই অব্যাহত রয়েছে। আপনার কারণ কি বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমরা সেটাও কিন্তু আসলে লক্ষ্য করছি যে অনেকদিন যাবতীয় ক্যাপিটাল মার্কেটের যে আপনার লেনদেনটা, সেই লেনদেনও কিন্তু আশানুরূপ হচ্ছে না। পাশাপাশি আপনার যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের পতন কিন্তু ধারাবাহিকভাবেই হচ্ছে। তো আসলে এর পেছনে অনেকগুলো কারণ, এবং এই বিষয় নিয়ে আমরা অনেকবার কথাও বলেছি। মেইন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যে জিনিসটা যে রিটেল ইনভেস্টরদেরই এখানে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। মূলত বড় ইনভেস্টর যারা, অথবা আপনার ধরে যে আপনার ইনস্টিটিউশন ইনভেস্টর যারা, তারা কিন্তু পুরোপুরি সাইডলাইনে আছে, যা আমরা দেখেছি এবং পেপার পত্রিকাগুলো পড়ে যা দেখলাম আর কি, যে তাই মূলত যারা এখানে ধরেন যে ব্যাংকগুলো যারা আছেন, মার্চেন্ট ব্যাংকগুলো যারা আছেন, বা লিজিং কোম্পানি যারা আছেন, বা মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজার যারা আছেন, অ্যাসেট ম্যানেজার যারা, তারা কিন্তু মোটামুটিভাবে হাত গুটিয়ে বসে আছে। এবং আপনার মূলত মার্কেটে যে জিনিসটা হচ্ছে, রিটেল ইনভেস্টরদের কিন্তু টুকটাক আনাগোনা দেখা যাচ্ছে। আর মেইনলি দেখেন যে মূলত যেটা হচ্ছে যে আইপিও কিন্তু আসতেছে, কিন্তু আমরা ভালো আইপিও কিন্তু দেখতে পাচ্ছি না। তো ভালো আইপিও হলে কিন্তু মার্কেটের প্রতি একটা ক্রেজ তৈরি হতো। এই সময় কি আসলে আইপিও অনুমোদন দেওয়াটা কতটুকু? আমি আমার পার্সোনাল মতামত যদি আপনি বলেন, আমি বলবো যে না, যদি ভালো আইপিও যদি আসে তাহলে মার্কেটের জন্য এই সময় ভালো হতে পারতো। কিন্তু যদি দুর্বল আইপিও যদি হয়, অথবা গতানুগতিক আইপিও যদি হয়, তাই না, তাহলে সেটা মার্কেটের প্রতি যে খুব বেশি ক্রেজ তৈরি করবে তেমনটা ভাবার আমার মনে হয় না যে কোনো কারণ আছে। আরেকটু বিষয় যদি অ্যাড করে, এই ক্ষেত্রে এখন তো রমজান মাস চলছে, আমরা দেখতেই পাচ্ছি যে 1 ঘন্টা লেনদেনের চিত্র কমে এসেছে, এবং টার্নওভারের যে চিত্রটা 200 কোটি টাকার ঘর 300 কোটি টাকার ঘরে, এবং লেনদেন 1 ঘন্টা কমার কারণে হয়তো আরো কমতে পারে, আমরা হয়তো তেমনটা আশা করছি না। কিন্তু স্বাভাবিক চিত্র যেটা আমরা দেখেছি এর আগেও, ঈদের আগে রমজান মাসে লেনদেন কম হয়। তাহলে আপনার কি মনে হচ্ছে তাহলে এই দীর্ঘ মন্দাটা তো আরো দীর্ঘায়িত হতে পারে? হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেক বছরই যেটা দেখি যে আপনার এই রমজান মাসে লেনদেন একটু কমেই যায়, তারপর আপনার লেনদেনের যে আওয়ারটা সেটাও কমে যায়। এবং আসলে ইনভেস্টররা বা যারা এখানে যারা বিনিয়োগকারী যারা আছেন, তারা কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে এখানে ব্যস্ত থাকেন, রমজানের তার পবিত্রতা রক্ষা করেন। অনেকে হয়তো বা খুব বেশি আপনার লেনদেনে জড়িত হন না, তো যার ফলে দেখা যাচ্ছে মার্কেটটা একটু স্লো থাকে আর কি। তো এই বছর আর একটু বেশি স্লো দেখা যাচ্ছে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আপনার মানে বিশেষ করে ব্যাংকগুলো, মার্চেন্ট ব্যাংকগুলো, তারা একটা টাইটেনিং পজিশনে আছে। এবং আপনি জানেন যে প্রতি মাসে তাদের কিন্তু একটা রিপোর্ট জমা দিতে হয়, এবং যার ফলে তার কার কি ফান্ড কত টাকা ইনভেস্টমেন্ট, এবং সেটা তার সিলিং যেটা, সেই সিলিংকে ক্রস করেছে কিনা, এগুলো কিন্তু ফুললি মনিটর এখন হচ্ছে। তো যার ফলে কিন্তু মার্কেটে আপনার দেখা যাচ্ছে যে ইনস্টিটিউট যারা, তারা কিন্তু সেভাবে সক্রিয় কোনো ভূমিকা নিতে পারছে না। জনাব জহিরুল ইসলাম, বাজেটেও বেশ কিছু প্রস্তাবনা রাখা হয়েছে এবং বাজেট ঘোষণা হয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের একটা বিরতির সময় এসেছে। আলোচনার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব জহিরুল ইসলাম, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাকে বলছিলাম যে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে জানবো, তবে তার আগে আপনি একটু আমাদেরকে বলবেন, যেহেতু আপনি তখন বলছিলেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর এখন ইনঅ্যাক্টিভ, তারা আসলে অ্যাক্টিভ হতে পারছে না কেন? আসলে দেখেন, আমাদের মার্কেটের মূল যারা আপনার ইনস্টিটিউট যারা এখানে আছেন, তারা মার্চেন্ট ব্যাংকগুলোই আছেন, এবং তারা 2010 সালে যে পরিমাণ মার্জিন লোন তারা দিয়েছিলেন, এবং তারা ওই লোনে কিন্তু আটকে আছেন, এবং সেখান থেকে তারা কোনোভাবেই কিন্তু বের হতে পারছেন না। বরঞ্চ তাদের মানে প্রতিনিয়তই কিন্তু প্রেশারের মধ্যে পড়তে হচ্ছে, বা বিকজ তাদের অনেকগুলো কাজ এই সময়টা তাদের করতে হয়েছে এবং করতে হচ্ছে। তার মধ্যে প্রথম যে কথাটা দেখেন, মার্চেন্ট ব্যাংকগুলো এটা কিন্তু মাদার কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে আছে প্রত্যেকটা ব্যাংকেরই। এবং এই বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা অর্ডার ছিল, প্লাস আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, যে এই ব্যাংকগুলো মানে তাদের যে ইনভেস্টমেন্টটা সেটা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে করবে, এবং এটাকে পৃথক করতে হবে। তো যার ফলে এই জিনিসটা কিন্তু খুব তাড়াহুড়ো হয়ে গেছিল, এবং যার ফলে আপনার ব্যাংকগুলো এই মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যে মানে তাদের যে ইনভেস্টমেন্টটা ছিল, সেই সময়টা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট ছিল। তো যার ফলে বাংলাদেশ ব্যাংক থেকে যখন নির্দেশ আসলো, বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, যে এদেরকে এত সময়ের মধ্যে তাদের এটা সাবসিডিয়ারি কোম্পানি করে এবং তার আন্ডারে নিয়ে আসতে হবে, তো যার ফলে তাদের যেটা আপনার কি বলবো মূলধনটা কিন্তু আলটিমেট কিন্তু অত বড় করতে পারে নাই। বরঞ্চ ব্যাংকগুলো তাদের প্রেশার দিচ্ছে যে তোমাদেরকে যে আমরা টাকা দিয়েছি, সেই টাকাটা তোমাদেরকে আস্তে 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 এটা আমাদেরকে ফেরত দিতে হবে, এবং এই প্রেশারই কিন্তু আছে, এবং এটা খুব তাড়াহুড়ো হওয়ার জন্য যেটা হয়েছে। এবং যে কারণটা হলো যে মূল প্রেশারটা দিচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংক।
আপনি দেখেন আগে যেটা ছিল যে ফুল আপনার জিনিসটা ছিল যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা যেটা ছিল সেটা তার টোটাল যে অ্যাসেট বা লায়াবিলিটি যেটা আছে, যে একটা ব্যাংক তার টোটাল যে ডিপোজিট তার 10% পর্যন্ত কিন্তু সে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারতো। ধরে নেই আমরা একটা জেড ব্যাংকের ধরেন যে টোটাল 10,000 কোটি টাকার তার ধরেন এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তার আছে, বা সে হয়তো বা ইনভেস্টর থেকে ডিপোজিট নিয়েছে, সেখান থেকে সে যদি 10% যদি ইনভেস্ট করতে পারতো তাহলে সেটা 1,000 কোটি টাকা হতো, ঠিক আছে। কিন্তু যখন এটা মার্চেন্ট ব্যাংক যখন হয়ে গেল, তাই না, দেখা গেল তা আপনার তার পেড আপ হয়তো বা 200 কোটি টাকা, ঠিক আছে। এখন এই যে অতিরিক্ত যে 800 কোটি টাকা সেটা কিন্তু তাকে মার্চেন্ট ব্যাংক আলাদের ফেরত দিতে হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের তখন প্রেশার চলে আসে। পাশাপাশি যেটা প্রেশারটা যেটা হয়েছে আপনার এখন যেটা হয়েছে 10% না, এখন যেটা হচ্ছে তার ইকুইটি 25% সে ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে পারবে। এখন ধরেন জেড ব্যাংক তার হয়তো ইকুইটি আছে ধরেন আই থিঙ্ক 400 কোটি টাকা, এখন তার যদি আপনার 25% হয় সেটা 100 কোটি টাকা হয়, যেটা আগে সে পারতো 1,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে, এখন সেটা হয়ে গেছে 100 কোটি টাকা, মানে 10 ভাগের 1 ভাগ। তো আলটিমেট কি দাঁড়ালো, এই প্রেশারটা কে নিচ্ছে? ব্যাংক নিচ্ছে। এবং ব্যাংক কাকে প্রেশার দিচ্ছে? তার যে সাবসিডিয়ারি কোম্পানি তাকে প্রেশার দিচ্ছে। তো যার ফলে তাকে কিন্তু এগুলো আপনার কার্টেল করতে হচ্ছে, এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে প্রেশারের কারণে কিন্তু মার্কেট ইনস্টিটিউটরা তাদের যে ভূমিকাটা সেই ভূমিকাটা তারা পালন করতে পারছে না, এবং এর ফলে মার্কেটের আমরা দুর্গতি দেখতে পাচ্ছি। এবং এখান থেকে উত্তরণ করতে হলে যে মার্চেন্ট ব্যাংকগুলো যে লোনটা দিয়েছিল তাদেরকে একটা সহজ শর্তে একটা প্যাকেজের আওতায় গভর্নমেন্ট থেকে কিন্তু এরকম একটা প্রণোদনা দিতে হবে যে এটাকে কিভাবে সেটেল করা যায় এটা। প্লাস বাংলাদেশ ব্যাংকের আমার মনে হয় যে পলিসিগত একটু চেঞ্জ আমার মনে হয় এখানে নেওয়া উচিত, নিলে হয়তো বা ক্যাপিটাল মার্কেট থেকে একটু ভালো কিছু আমরা আশা করতে পারব। জনাব জহিরুল ইসলাম, আমাদের আসলে আজকে সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে, হয়তো আমরা পরবর্তীতে আপনার সাথে আবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আজ আলোচনা এখানে শেষ করছি। এই পর্যন্ত নিচ্ছি সংবাদ বিরতি। সংবাদের পর খাতুনগঞ্জ থেকে মতিঝিল দেখার আমন্ত্রণ রইল।